আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কলেজ অ্যাডমিশন ডায়েরিজের আরও একটি এপিসোডে। এবং আজকের এপিসোডটা একটা ডিফারেন্ট রিজনে স্পেশাল, সেটা আমরা এপিসোড চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করবো। সো সবাইকে আবারও ওয়েলকাম এপিসোড নাম্বার 4-এ। তো আজকের এপিসোডটা কেন স্পেশাল সেটা আমি বলবো। তার আগে আমাদের যে গেস্ট আছে সানাউল্লাহ, তোমরা হয়তো অনেকে চিনো সানাউল্লাহকে, আমাদের মাদ্রাসার যে সেগমেন্ট, এখন নতুন করে সেগমেন্ট আমরা নতুন সেগমেন্টই বানিয়ে দিয়েছি মাদ্রাসার জন্য, সেটা সেগমেন্ট হেড। তো কী অবস্থা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সেম ব্যাচের, দুজনেই 21 ব্যাচের। তো সানাউল্লাহর সাথে এই পডকাস্টে স্পেশাল, কেননা সানাউল্লাহ হচ্ছে গিয়ে মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পাস করেছিল, যেটা হচ্ছে দাখিল। তারপরে সে হচ্ছে নটরডেম কলেজে পড়েছে। তো টু বি অনেস্ট, এটা আমার কাছেও আসলে অজানা ছিল বা কনফিউশনের জায়গা ছিল, কারণ আমার পরিচিত কেউ এরকম ছিল না যে হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে পড়ে নটরডেমে পড়ছে। তো এটা আমিও ভাবতাম, মানে চিন্তা করতাম আর কি, যে আসলেও কি নটরডেমে মাদ্রাসা বোর্ড থেকে চান্স দেয় কিনা বা চান্স পায় কিনা। তো এই সমস্ত বিষয়গুলো আজকে আর কি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো সানাউল্লাহ, কি অবস্থা, মানে সব কিছু ঠিকঠাক? এখন তো তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তো এখন কি সেমিস্টার ব্রেক চলতেছে নাকি? হ্যাঁ, এখনই হচ্ছে ক্লাস চলতেছে, তবে আমি একটু ছুটি নিয়ে আসছি। আচ্ছা, এখন কিছুদিন আছি আর কি, ঢাকাতে আছি। আচ্ছা। তো আমরা হচ্ছে এই শোতে মানুষের যে কলেজের অ্যাডমিশনের যে স্টোরিটা, সেই স্টোরিটা আমরা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো তোমার তো হচ্ছে দাখিল পরীক্ষা হলো, বা দাখিল পরীক্ষার আগে থেকেই কি তোমার নটরডেমে পড়ার স্বপ্ন ছিল কিনা, বা নটরডেম কলেজ সম্পর্কে তুমি কবে জানলা? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে, আমি নটরডেমের কথা শুনছি হচ্ছে ক্লাস 7-এ থাকতে। ঠিক আছে, আমার চাচা আছে, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো। ওনার মুখ থেকে শুনতাম যে নটরডেম কলেজ অনেক বড় কলেজ এবং অনেক ভালো কলেজ, সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক আছে, কিন্তু তখনও পড়বো ওরকম কোনো চিন্তাধারা আমার মধ্যে আসে নাই। আচ্ছা। তারপর হচ্ছে যখন হচ্ছে দাখিল পরীক্ষা দিলাম বা এসএসসি পরীক্ষা দিলাম, তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে বাড়ি যাব এই 3 মাস নাকি ঢাকায় থাকবো, এটা নিয়ে আমি একটা কনফিউশনে ছিলাম। তখন আমার বাবা বললো, না তুমি ঢাকায় থাকো। ঢাকায় থেকে কি করব? ইংলিশ স্পোকিং কোর্স করার জন্য আমি ট্রাই করলাম। তখন এক জায়গায় ভর্তি হইলাম, যাত্রাবাড়িতে। তখন ওই কোচিংয়ে শিক্ষকরা জিজ্ঞেস করতো তোমরা কোথায় ভর্তি হবা। সবাই লিটারালি সবাই সামনে যেয়ে বলতো আমরা নটরডেম কলেজে ভর্তি হবো। তখন আমার মধ্যে কিউরিয়াসটা জাগলো, আসলে সবাই পরীক্ষা দিচ্ছে, আমারও কি দেওয়া উচিত। তখন হচ্ছে আমি একটু মতিঝিল আসলাম, কলেজের সামনে আসলাম, তারপরে একটু জানার ট্রাই করলাম। আসলে কলেজের মধ্যে সেদিন ঢুকতে পারি নাই, সামনে গিয়ে তারপরে একটু ইনফরমেশন নিয়ে নিজে আবেদন করছি। তারপর হচ্ছে পরীক্ষা দেওয়ার আগ্রহটা সেদিনই তৈরি হয়েছে, যখন দেখছি যে সবাই পরীক্ষা দিচ্ছে, আমি কেন দেব না, আমি কেন পিছিয়ে থাকবো। ওখান থেকে আর কি মূলত দেওয়া আর কি। সেটাই। তোমার এমনিতে মাদ্রাসা কোথায় ছিল? মাদ্রাসা ছিল দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটা হচ্ছে ডেমরায়, ঢাকা। এটা অনেক নাম করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, নাম করা, সারা বাংলাদেশে এখন আলিয়া মাদ্রাসা জগতের টপ আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এটা এমনি জিজ্ঞেস করলাম আর কি। এখন হচ্ছে, তো তারপরে তো হচ্ছে দাখিল পরীক্ষা হয়ে গেল, তারপরে তো তুমি যেটা বললা স্পোকেন ইংলিশে ভর্তি হলো। তো সবার একটা মানে জিজ্ঞাসা থাকে, যে এটা আমাকে জিজ্ঞেস করে, সব নটরডেমিয়ান যারা সবাইকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কি কোচিং করছিলেন, বা আপনারা আসলে কীভাবে পড়াশোনা করছিলেন, কী প্রস্তুতি নিছিলেন। কারণ ওরা এখন যারা আইসিসি শেষ করলো, তাদের কিন্তু আসলে অনেক কনফিউশনস থাকে এবং অনেক ভয়েরও জায়গা থাকে, যে কোচিং কি করবো, কোচিং করলে কি সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, নাকি না করলে আবার যদি মিস হয়ে যায়। সো তোমার জন্য ব্যাপারটা কেমন ছিল? তুমি কি আলাদা করে নটরডেমের জন্য কোনো কোচিং করেছিলা কিনা, বা কোচিং না করে থাকলেও তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলা পরীক্ষার জন্য? প্রথমত কথা হচ্ছে, আমি যখন আবেদন করি একদম শেষ সময়, তখন প্রস্তুতি নেওয়ার কোনো সময় ছিল না তেমন। ঠিক আছে, প্রথমত আমি হচ্ছে কি করছি, ওই যেহেতু আবেদন করে ফেলছি, তখন হচ্ছে চলে আসলাম একদিন নীল খেতে, যে নটরডেম রিলেটেড কিছু পাওয়া যায় কিনা, বা নটরডেম সম্বন্ধে আমি যে জানবো, ওই জানার ওয়েটা আমার ছিল না। তখন আমি আমার মাদ্রাসার এক বড় ভাই আছে, ওনার এক রিলেটিভ পড়তো নটরডেমে। তখন আমি এটা তার থেকে জানার পরে আমি বলছি, ভাই আমাকে একটু যোগাযোগ করাই দেন, কিভাবে চান্স পেতে হয় আমার একটু জানা দরকার। তখন অনেক কষ্ট করে তার সাথে আমি যোগাযোগ করছি। ঠিক আছে, তখন যোগাযোগ করার পরে সে বলতেছে যে আচ্ছা তুমি যদি করতে চাও, আমি বলতেছি যে কি পড়বো, মানে কি আসে তাই তো আমি জানি না। ঠিক আছে, তাহলে আমার কিভাবে পড়া উচিত। তখন সে বললো যে তুমি এমনিতে মেন বইগুলো ভালো করে পড়ছো। আমি হ্যাঁ, মেন বইগুলো মোটামুটি আমার আছে আর কি, আয়ত্তে আছে। এখন বলতেছে তাহলে সমস্যা নাই, কিন্তু আমি ভরসা পাচ্ছিলাম না যে আসলে মেন বই পড়েই অনেক কিছু হবে, আমি মন থেকে শান্তি পাচ্ছিলাম না। তখন আমি নীলক্ষেতে আসি, আইসা সব দোকানে জিজ্ঞেস করতেছি নটরডেম কলেজে আপনার কি আছে। তখন একটা বই কিনে নিয়ে যাই, কিন্তু আসিল 2 দিন। আমি মোটামুটি দেখছি, কিন্তু আমি খুব যে পড়ছি ওরকম না। ঠিক আছে, আসছি, তারপর যে পরীক্ষা দিতে চলে আসছি আর কি, এরকমই। আচ্ছা, তো এরপরে আমরা সেটাই শুনবো আর কি, যে পরীক্ষার দিনের
যে গল্পটা, সেটা শোনার আগে আমি মনে হয় এই জিনিসটা মানে দর্শকদের মনে হয়তো একটু খচখচ করতেছে যে মাদ্রাসা বোর্ডের থেকে কি আসলে নটরডেম কলেজে চান্স পায় কিনা মানুষ। চান্স তো পাইছে, এটা তো প্রমাণ তো আমাদের সামনে আছে। বাট আমি আর একটু মানে ইন ডিটেলস জানতে চাচ্ছি যে তোমাদের ওই মাদ্রাসা তো নাম করা মাদ্রাসা, আমরা সবাই চিনি, সবাই নাম শুনছি। তো ওখান থেকে আসলে নটরডেমে তোমার বন্ধু বান্ধব বা তুমি যেমন বললা সিনিয়র ভাইয়ের পরিচিত বা সিনিয়র ভাই ওখানে চান্স পাইছে, সো ওই মানে মানে আমি জাস্ট ফ্র্যাঙ্কলি জানতে চাচ্ছি যে সিচুয়েশনটা কেমন। আচ্ছা, আমি বলতেছি সেটা হচ্ছে, আমি একটা আমাদের বারের কথা বলি। আমাদের ওই 21 ব্যাচে আমরা পরীক্ষা দিয়েছিলাম দারুণাজাত থেকে প্রায় 12 জন বন্ধু বান্ধব, ঠিক আছে, একসাথে পরীক্ষা মানে দিয়েছিলাম। নটরডেমে? হ্যাঁ, নটরডেমে আমরা 9 জনের মধ্যে টিকছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 12 জনের মধ্যে 9 জনে আমরা টিকছিলাম, এবং সবাই এখন বর্তমানে ভার্সিটির খুব টপ টপ জায়গায় আছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই নটরডেমে আসার পরে হচ্ছে ভার্সিটিতে ভালো ভালো জায়গায় আছে আর কি। আচ্ছা, সো মানে এটা তো পরিষ্কার প্রমাণ হ্যাঁ, যে হ্যাঁ, আসলে হ্যাঁ, মাদ্রাসা নিয়ে কোনো ইয়ে করে না। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আমরা আরো শুনবো। তারপরে হচ্ছে তাহলে মেইন যে পরীক্ষার দিন যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি মানুষ দেখে নার্ভাস হয়ে গেছিলাম। লাইন এত বড় থাকে ভাই, তারপরে এত মানুষ থাকে, প্রত্যেকজনের সাথে দুজন তিনজন করে গার্ডিয়ান থাকে, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড মানে ভেতরে ঢুকলে মনে হয় যে থমথমে পরিবেশ কেমন জানি। তো ওই দিনের গল্পটা একটু শুনতে চাই যে কেমন ছিল, পরীক্ষা কেমন দিলা, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে একটু ব্যাক থেকে বলি। সেটা হচ্ছে আমি আগের দিন রাতে লিটারলি একটু ঘুমাইতে পারি নাই, ঠিক আছে। মানে আমি হচ্ছে কেমন হবে ওইটা চিন্তা করে, আমি যে পড়ছি রাতে সারা রাত ওরকম না, কেমন হবে ওইটা চিন্তা করে আমার ঘুম হয় নাই। তো সকালবেলা আমি রওনা দিছি আমার মাদ্রাসা থেকে, রওনা দিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত আসছি। দেখি সব মানে গাড়িগুলো খালি, কিন্তু যাত্রাবাড়ি আসলেই ভর্তি হয়ে যাচ্ছে। কি সব হচ্ছে সবাই নটরডেমে পরীক্ষা দিতে আসতেছে। ভালো কথা। আমি হচ্ছে ওইটা দেখে আমার মনে আরো খুসখুস শুরু করে দিল। আমি তখন, এখন তো এই পাঞ্জাবি পরি, তখন ফুল পাঞ্জাবি পরতাম। আমি মূলত একটা কলম নিছিলাম, আর হচ্ছে আমার অ্যাডমিটটা ভাঁজ করে আমার পাঞ্জাবি পকেটে নিছি। কিন্তু সবার যে গেটআপ, ওইটা দেখে আমি তো শেষ, নার্ভাস, ঠিক আছে। হ্যাঁ, সবাই পুরা ইন টিন করে ইস্তারি করে পরে আসছে, ঠিক আছে। আমি তো বলতেছি না, আমার হবে না। তারপর যাচ্ছি, সবাই পরীক্ষা দিচ্ছে, আমিও দেই আর কি। তখন আসলাম, মতিঝিল পর্যন্ত আসছিলাম, শাপলা চত্বর পর্যন্ত, তারপরে গাড়ি আর আসতে পারে, পুরা ব্লক, ঠিক আছে। আমি দেখে কি ভাই এত মানুষ কোথা থেকে আসলো, মানে এত মানুষ পরীক্ষা দেয়, ঠিক আছে। তখন হচ্ছে আমি হেঁটেই আগাইয়া হচ্ছে যখন হচ্ছে ইসের সামনে আসি, কলেজ গেটের সামনে আসি, তখন দেখলাম যে আমি ঠিক আছি, সবাই ভুল। কারণ হচ্ছে লিটারেলি একটা কলম, একটা হচ্ছে ছাড়া কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না, সব ফেলেই দিচ্ছে, ঠিক আছে। তাই বলতেছি না, তাইলে তো হচ্ছে আমি ঠিক আছি, ঠিক আছে, ওরাই ভুল আছে। তারপর হচ্ছে ভিতরে যখন প্রবেশ করি, দেখি বিল্ডিং এর নাম এক একটা এক এক রকম, আমি মনে রাখতে পারতেছি না আমার কোথায় হচ্ছে। আর্য বিশপ গাঙ্গুলি ভবন, তারপর হচ্ছে ফাদার টিম ভবন, ঠিক আছে, আমি মনে রাখতে পারতেছি না। তারপর হচ্ছে আমি অ্যাডমিট কার্ড দেখাইয়া, ওখানে অনেক আমাদের ভাইরা থাকে, হ্যাঁ, ভলান্টিয়ার্স থাকে, তাদের থেকে আমি একটু সহযোগিতা নিয়ে ঢুকছি। কিন্তু তখন হচ্ছে আমার মনে আছে যে আমাদের অর্থনীতির স্যার, যে হচ্ছে স্বপন স্যার, উনি আমার গাড়ি পড়ছিল আর কি। স্যার খুব বুট নিয়ে আসছিল, আইসা বলতেছে যে তোমরা যদি এদিক মানে চোখ একটু লাড়াও, তোমাদের খাতার সামনে থাকবে না, লিটারালি। আমি ওইটা শোনার পর আমি বলছি যে পারি আর না পারি, আমি কারো দিকে তাকাবো না, ঠিক আছে, দেখা দেখি করবো না, করার সুযোগও ছিল না আসলে, ঠিক আছে। তারপর আমি মোটামুটি প্রশ্ন দেখে আমি স্যাটিসফাইড ছিলাম, কারণ হচ্ছে আমার মেন বই পড়া ছিল ভালোভাবে, দেখি মোটামুটি কমন আছে, ঠিক আছে। কমন আছে বলতে, কিন্তু চান্স পাওয়ার মতো, মানে চান্স পাবো এটা এই শক্তিটা তখন আসে নাই, কিন্তু আমি সবকিছু দিয়ে আসছি মোটামুটি, সব অ্যানসার করছি। হ্যাঁ, সব অ্যানসার করছি। আচ্ছা, তো আমিও তো 21 ব্যাচে পরীক্ষা দিছি। আমার সময় হচ্ছে মনে হয় 20টা এমসিকিউ আর 20টা ছিল শর্ট কোশ্চেন। তোমার সেটে মানে তোমার ইয়েতেও কি এরকমই ছিল? হ্যাঁ, আমার এরকমই ছিল। আমার হচ্ছে শর্ট কোশ্চেন ছিল, এমসিকিউ টাইপের, আর হচ্ছে এক কথার মতো, ঠিক আছে, এক কথার মতো অ্যানসারগুলো ছিল আর কি। আচ্ছা, তো তারপর তো পরীক্ষা তো হয়ে গেল। এখন আমাদের সময় আবার হচ্ছে ডাবল টেনশন হয়েছিল। মানে নর্মালি যেটা আমাদের আগ পর্যন্ত যেটা হয়েছিল সম্ভবত, যে একই দিনে পরীক্ষা এবং ভাইভা, মানে রিটেন এবং ভাইভা দিয়ে মানুষ বের হয়ে যেত একবার। আমাদের সময় আবার রিটেন রেজাল্ট দিল, তারপর আবার ভাইভা পরীক্ষা দিতে হলো। তো রিটেনের রেজাল্ট থেকে ভাইভা পরীক্ষার এই গল্পটা একটু যদি শুনি, যে ভাইভা কেমন ছিল, এটা তো আরো ইন ডিটেলস শুনবো, যে ভাইভা ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে সবকিছু শুনবো। আর তার আগে রিটেনের চান্স পাওয়ার পরে মানে তোমার কি মনে হলো, সারপ্রাইজড হলো নাকি কি হলো? আমি তো রেজাল্টই দেখি নাই। আচ্ছা, মানে হচ্ছে আমরা যে 12 জন পরীক্ষা দিছি বললাম,
আমরা কেউ কারোটা জানতাম না যে আমরা পরীক্ষা দিচ্ছি, কেউ কাউরে জানায় নাই। আচ্ছা আচ্ছা, সবাই গোপনে গোপনে, হ্যাঁ সবাই গোপনে গোপনে পরীক্ষা দিছে। মানে হচ্ছে আমি তখন রমজান চলে, আমরা যখন পরীক্ষা দিই, আমি তারাবিতে গেছি, তখন আমার এক ফ্রেন্ড বলতেছে দারুন নাজাতেরই যে আমাদের ওই ফ্রেন্ডটা নর্ডেমে চান্স পাইছে। আমার মনের মধ্যে আমি তো পরীক্ষা দিছি, আমি একটু দেখি। 10 টাকা শেষ হয়েছে, আমরা বের হয়েছি দুইজনে। তারপরে আমি তখন হচ্ছে পত্রিকায় দিছিল রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা, কিন্তু আমি পত্রিকাটা মানে আমি কনফিডেন্স ছিলাম না, এর জন্য আমি পত্রিকাটাও রাখিনি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মানে এটা হচ্ছে আমরা তো পত্রিকা তো সকালে বের হয়, বাট মানুষ হচ্ছে তার আগের দিন রাতে মধ্যরাতে পায়, মানে এটা হচ্ছে তার পরের দিন রাত 10টার কথা। আচ্ছা আচ্ছা। তখন হচ্ছে আমি ওই ফ্রেন্ডটাকে ফোন দিই যে চান্স পাইছে, তখন বলতেছিলাম যে চান্স পাইছে, ওই পত্রিকাটা তোমার কাছে আছে, তুমি হচ্ছে একটা রোল নম্বর দেখো। বলতেছে কার? এখন তো আমি বলতে পারতেছিলাম যে আমার, কারণ ও আমার রুমমেট, ওকে আমি জানাই নাই, ঠিক আছে, ওটা আমার সাথে একটা হয়ে যাবে। আমি বলতেছে আমার এক ফ্রেন্ডের, তুমি একটু দেখো, ঠিক আছে। তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখতেছি। তখন ও বলতেছে খুঁজে খুঁজে বলতেছে হ্যাঁ চান্স হয়েছে। আমি কি ভালো করে দেখ, হচ্ছে না, ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারতেছি না। তারপরেও ভালো করে দেখলো, তারপরে আসলেই নিজের কাছে মনে হলো না আমি চান্স পাইছি, এরকম আমার মনে হলো না। আমি দৌড়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আব্বু আম্মুকে বলছি, আব্বু আম্মু বলতেছে আচ্ছা আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি, পত্রিকা দেখ, তারপরে আমরা বুঝবো আর কি, নতুন পত্রিকা দেখি, তারপরে আমরা বুঝবো। তারপর হচ্ছে আসলে চান্স পেয়ে গেছি। এখন হচ্ছে দোটানায় পড়ে গেলাম। আমার ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ, আমার বাবা মাদ্রাসার টিচার। এখন আমি নর্ডমে ভর্তি হব কিনা না দারুন না যেতেই থাকবো, এই জায়গাতে একটু থামাবো আমি। এইটা নিয়ে না মানুষের অনেক কনফিউশনস আছে এবং জিজ্ঞাসা আছে, এবং আমাকে অনেক সময় মানুষ জিজ্ঞেস করে, আমি আমার মতো করে ব্যাখ্যা দিই যেটা আমার মনে হয়। বাট আই থিঙ্ক তুমি এটা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবা, কারণ যেহেতু আঙ্কেল মাদ্রাসার টিচার, আই থিঙ্ক মানে আঙ্কেল আরো ভালো জানেন এই ব্যাপারগুলো। যে নটরডেম কিন্তু একটা খ্রিস্টান মিশনারি পরিচালিত কলেজ। সো এখানেকে আমরা যে প্রিন্সিপালকে ফাদার বলি, তারপরে আমাদের হচ্ছে মনোগ্রামে আবার ক্রস আছে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক বিতর্ক আছে, এবং অনেকেই মনে করে যে নটরডেমে পড়াই হারাম। প্রথম ওয়ান সেট অফ পিপল এটা ভাবে। সেকেন্ড সেট অফ পিপল ভাবে যে হচ্ছে নটরডেমের ড্রেস পরা হারাম হবে যেহেতু ক্রস আছে। বা অনেকে আবার ভাবে যে ফাদার ডাকি যে আমরা, বা ফাদার বলি, এটা ঠিক না, কারণ বাবা ছাড়া কাউকে ফাদার বলা উচিত না, এটসেট্রা এটসেট্রা। তো ওভারঅল এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করো আমাকে, যে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ওভারঅল জিনিসটা কেমন। আচ্ছা আমি সেটা বলবো। প্রথমত বলবো হচ্ছে যখন হচ্ছে আমি নটরডেমে আসি, এর আগে আমার ধারণাগুলো একটু ভিন্ন ছিল আর কি। মনে হইতো যে আমাকে মনে হয় খ্রিস্টানদের জিনিস পড়াবে, বা খ্রিস্টান মিশনারির যেই ওদের কার্যক্রমগুলো আমাদের মধ্যে পরিচালনা করবে। কিন্তু লিটারেলি আমি যেই 2-2.5 বছর পড়ছি, আমি কখনো দেখি নাই যে আমাকে খ্রিস্টান নিয়ে আমার ক্লাসে কোনো কথা বলা হয়েছে, বা আমাকে উদ্বুদ্ধ করা হয়েছে, বা আমাকে আমি লিটারেলি শার্ট প্যান্ট পরে গেলেও আমি টুপি পরে যেতাম। অনেকে কিন্তু যায়, ঠিক আছে, টুপি পরে যায়, আমি টুপি পরে যেতাম। এই টুপি পরার কারণে, বা আমার দাড়ি ছিল আরো বড় ছিল তখন, ঠিক আছে, যে তখন হচ্ছে আমাকে কোনো সমস্যার সম্মুখীন হইতে হয় নাই, বা টিচাররা এত ফ্রেন্ডলি, আমি দেখে পুরো অবাক হয়েছি। এখনো আমাকে বলে যে আমি হচ্ছে এই যে অ্যাডমিশন চলতেছে, অনেকে বলতে যে কোনো সমস্যা আছে কিনা আর কি। আমি বলি ভাই যদি কারো সমস্যা হইতো তাহলে আমার হইতো, ঠিক আছে, যেহেতু আমার হয় নাই কারো হবে না ইনশাআল্লাহ। কারণ আমি হচ্ছে নটরডেম কলেজে প্রায় 2 বছরের মতো, নটরডেম কলেজের মধ্যে যে মসজিদটা আছে ওই মসজিদটায় আমি প্রথম জামাতের ইমাম ছিলাম। আমি 2 বছর, ঠিক আছে। আমি তাহলে আমি তোমার ইমামতিতে নামাজ পড়ছি, তখন পরিচয় ছিল না। আমি এমনকি নটরডেম কলেজে যে রেজা স্যার, আরো যে স্যারগুলো ছিল, তাদের সাথে আমার সখ্যতা হয়েছে এই কারণে, কারণ হচ্ছে তারা আমার পিছনে নামাজ পড়তো। তখন তাদের সাথে মানে আমার সখ্যতাটা হয়েছে। এবং অনেক টিচার কিন্তু আমাদের সাথে নামাজ পড়তো, এবং কেউ যে এটা নিয়ে কোনো বিরূপ ধারণা করবে বা মন্তব্য করবে এরকম আমি কাউকে পাই নাই এই 2-2.5 বছরে। আচ্ছা, সো এবার একটু ভাইবার গল্পটা শুনতে চাচ্ছিলাম, যে ভাইভাতে তোমার ড্রেস আপ কিছু। হ্যাঁ হ্যাঁ শিওর। আরেকটু বলি, সেটা হইছে ওই যে ক্রুশ যেটা আছে, ক্রস, ওইটা নিয়ে অনেকেরই আছে যে ওইটা থাকা অবস্থায় নামাজ হয় কিনা। আমরা কিন্তু ওইটা পরেই নামাজ পড়তাম, ঠিক আছে। এখন এখানে আমার কথা থাকবে যে আসলে এটা হচ্ছে আমাদের যেহেতু রুলস, ওটা পড়তে হবে অবশ্যই। এখন আমরা যদি নামাজ পড়ার সময় ওটা একটু ঢেকে পড়ি, তাইলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা কিন্তু সেটাই করতাম, আমরা ওইটাই একটু ঢেকে তারপর আমরা নামাজে দাঁড়াতাম। সো ওটা থাকলে যে নামাজ হবে না এরকম না। আমি অনেক মানে আমি যতটুকু জানি, তাছাড়াও আমি অনেক মুফতি তারপর আলেম তাদের কাছে সান্নিধ্যে গেছি, এটা নিয়ে কথা বলছে, তারা এইটাই সমাধান দিয়েছে আর কি আমাকে। আচ্ছা নাইস।
নাইস। এমনিতে তো হচ্ছে মানে খ্রিস্টান মিশনারি আন্ডারে পড়ালেখা করতে তো কোনো সমস্যা নাই, তাই না? না আমি মনে করি না কোনো সমস্যা নাই, আমি যদি ঠিক থাকি তাহলে আর কি। এটাই। আচ্ছা, তো এবার একটু ভাইবার গল্প শুনি তাহলে, যে ভাইবার দিন ড্রেস আপ কি ছিল, গেট আপ কি ছিল, ভাইবা কোন স্যার নিছিল মনে আছে কিনা? যেমন আমারটা মনে আছে, আমারটা ফাদার নিজে নিছিল, হেমন্ত পিয়স রোজারিও। বাট তোমার ক্ষেত্রে কি ছিল, কেমন ছিল, আর হচ্ছে কি কি জিজ্ঞেস করছিল? কারণ এইটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে স্টুডেন্টদের, যে ভাই ভাইভাতে তো মানে ধরা খেয়ে যাবো। হ্যাঁ। আচ্ছা, ভাইবার গল্পটা হচ্ছে আমি পুরা ফুল পাঞ্জাবি পরে গেছিলাম। মানে এটা মানে ফুল পাঞ্জাবি বলতে কি জুব্বা বলি যেটাকে আমরা, ওইটা জুব্বা পরে গেছিলাম। ওকে, নাইস। পুরো জুব্বা পরে গেছিলাম, মানে আমার দারুন রাজাতের ড্রেস আপ যেটা ওইটাই পরে গেছিলাম। আচ্ছা, তখন আমি ওইটাই সবসময় পরতাম। তাহলে হচ্ছে গেছি, আমি মনে করছি যে ভাই যদি কাউকে একজন বাদ দেয় সেটা হচ্ছে আমি, কারণ আমার ড্রেস আপের কারণে। কিন্তু আসলে এটা ওই যে আমি যেমন গুজব ভাবতাম, এখনো অনেকে গুজব ভাবে আর কি, কিন্তু বাস্তবতার সাথে আসলে কোনো মিল নাই, ঠিক আছে। আমি গেছি, যাওয়ার পরে সামনে বসা ছিলাম, তখন আমি ভাবতেছি যে যদি কাউকে বাদ দেয় তাহলে আমাকেই যেহেতু দেবে, তাহলে আমি যাই, ভাইবারটা দেই, নিজের মতো করে দিই। আমি গেছি, যাওয়ার পরে অনুমতি নিয়ে ঢোকার পরে মানে ফর্মালিটিস যেটা, আমি বসার জন্য অনুমতি চাইলাম, বসতে দিল। তখন হচ্ছে প্রথমে আমাকে একটু বলছে যে আচ্ছা মুশফিক, তুমি কি জানো যে আমাদের কলেজের একটা ড্রেস আছে? আমি বললাম হ্যাঁ ম্যাম জানি আমি, ঠিক আছে। তখন বললো যে তুমি কি ড্রেসটা পরার জন্য ইচ্ছুক? মানে আমি যে ওই ড্রেস পরবো আমার গেটআপ ওইটা মনে হয় না, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, রুলস এবং রেগুলেশন তো আমার অবশ্যই মানতে হবে। টেকনিক্যালি আস্ক করছে আর কি। হ্যাঁ টেকনিক্যালি আস্ক করছে, কখনো আমি বলে নাই যে এই তুমি এটা পরে আসছো কেন, এভাবে না। আমাকে বলছে যে তুমি কি জানো যে আমাদের একটা ড্রেস আপ আছে? তখন আমি বলছি হ্যাঁ অবশ্যই জানি। তখন বলছে তুমি কি ইচ্ছুক কিনা ড্রেসটা পরার জন্য? আমি বলছি হ্যাঁ, যেহেতু রুলস এন্ড রেগুলেশন এটা আমাকে মানতেই হবে, আমি এটা মেনে আসবো। এইটুকুই শুধু এরকম প্রশ্ন ছিল। আর আমাকে খুব সিলি কিছু প্রশ্ন করছিল, কিন্তু আমাকে মানে হার্ড কোনো কোশ্চেন করে নাই। আমার মনে আছে আমাকে 7টা কোশ্চেন করছিল, এর মধ্যে 3টা আমি পারি নাই, আর হচ্ছে 5টা আমি পারছিলাম। কিন্তু আমার মনে হয়েছে যে এক্সাম দেওয়ার সময় তারা আমার উপর খুব স্যাটিসফাইড ছিল। হ্যাঁ। আচ্ছা, তোমার কি এমনি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল, আবৃত্তি বা অন্য কিছু, হামনাত বা আচ্ছা, আমার অনেক ছিল কিন্তু আমি নিয়ে যাইনি, আনফরচুনেটলি। ঠিক আছে, আনফরচুনেটলি আমি কিছু নিয়ে যাইনি। এই ধরনের কোনো কোশ্চেনও জিজ্ঞেস করে নাই তাহলে, যে কিছু আছে কিনা? আমাকে জিজ্ঞেস করে নাই। আমার মনে হয়েছে যে তাদের সাথে কথা বলে আমার খুব ফ্রেন্ডলি মনে হয়েছে, যে মানে এত মানে আমি যে এইভাবে আসছে, আমাকে নিয়ে কোনো প্রশ্ন করলো না। ওদিন আমার ভুলটা অনেকটা ভেঙে গেছে। ভেরি গুড। আচ্ছা, তো এরপরে তো আল্লাহর রহমতে রেজাল্ট দিয়ে দিল এবং চান্স পেয়ে গেলাম মাশাআল্লাহ। সো চান্স পাওয়ার পরে তো তুমি বলছিলা যে বাসায় একটু মানে কনফিউশন ক্রিয়েট হয়েছিল, যে পড়বো কি পড়বো না ইত্যাদি ইত্যাদি, তো তারপরে ডিসিশন নিলা। তো চান্স পাওয়ার পর থেকে যদি একটু বলতে চাও যে কি ছিল? সেটা হচ্ছে আমার বাবা এবং চাচা, তারা দুইজন দুই মত হয়ে গেল। বাবা বললো না তুমি আলোয় হও, ঠিক আছে, মাদ্রাসায় পড়ো। চাচা বললো না ডরডরবে তুমি পড়ো, তোমার যেহেতু বেসিক আছে, ইসলামের মৌলিক ধারণাগুলো আছে, ওগুলো তুমি পড়ো, তুমি ডরডরবে পড়ো, সাথে সাথে তুমি ভবিষ্যতে আবার মাদ্রাসা কন্টিনিউ করবা। যেমন আমি হচ্ছে এখন কিন্তু ফাজিল করতেছি, আবার অনার্স করতেছি, আবার ফাজিল করতেছি, আবার ডরডরবে পড়ছি, ঠিক আছে। মানে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট। ওই যে আমরা মাঝে মাঝে দুষ্টুমি করে বলি না, দিন ও দুনিয়া দুইটাই। আচ্ছা, সেটা হচ্ছে তখন হচ্ছে চাচা যে ঢাকা ইউনিভার্সিটি পড়তো, সে বলতেছে ডরডরবে চান্স পায় না, তুমি পাইছো, সো এটা ছাড়া যাবে না, ঠিক আছে। তখন বাবা দুটোটায় পড়ে গেল। তখন হচ্ছে চাচা বললো কোনো ভাবাভাবি নাই, মানে আমাদের সময় কিন্তু তেমন সময় ছিল না, 2 দিন সময় ছিল, মাঝখানে 2 দিন সময় পাইছি, অত চিন্তা ভাবনা করার সময় পাই নাই। চাচা টাকা দিল, তাড়াতাড়ি এসে ভর্তি হইলাম, ঠিক আছে। ভর্তি হইয়া তাড়াতাড়ি তারপরে হচ্ছে আমি মানে ভর্তি হয়ে গেলাম। তারপর থেকে কন্টিনিউ চলতেছে। আমি পুরা নরডমে আমি শুধু ক্লাস টাইমে হচ্ছে ওই প্যান্ট শার্ট পরতাম, সাথে টুপি পরতাম। কিন্তু আমি আরামবাগে থাকতাম, আরামবাগে সবাই জানে আমি পুরো পাঞ্জাবি পরে আমি সবসময় যাইতাম। এবং আমি হচ্ছে প্রাইভেটও পড়ছিলাম ওই স্বপন স্যারের কাছে। তখন হচ্ছে অনেকেই পড়তো, নরডমে অনেকে পড়তো, তারপর হচ্ছে বিকারুন্নেসা, হোলি ক্রস, মানে সবাই একসাথে পড়তো। আমি সেখানে পুরো পাঞ্জাবি পরে যাইতাম। আমি আমার জায়গাটা ঠিক রাখছিলাম, নিজে ঠিক দুনিয়া ঠিক। আচ্ছা, সো এই প্রশ্নটা আমি মোটামুটি সব গেস্টকে করি, যে নটর ডেমের
আসার আগে তো যতটাই আমরা জানি, কম জানি বেশি জানি, সবাই নটরডেম সম্পর্কে একটা ধারণা রাখতাম। নটরডেমে চান্স পাওয়ার পরে ধারণাটা সাধারণত বদলে যায়, পজিটিভলি অর নেগেটিভলি, কারো কারো কাছে অনেক কঠিন লাগে, প্রেশার লাগে। তো তোমার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল, যে নটরডেমে আসার আগের ধারণা আর মানে আগের নটরডেম আর পরের নটরডেম, এবং মানে ক্যাম্পাস লাইফ ওভারঅল? আচ্ছা, প্রথমত রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, সেটা আমার কাছে ওভারঅল লাগছে, কারণ আমি যেহেতু মাদ্রাসায় পড়ে আসছি, আমার ওখানে আরো কড়াকড়ির মধ্যে আমি ছিলাম। সো যারা হচ্ছে খুব মানে উড়নচণ্ডী থাকে, তারা যখন নটরডেমে আসে তখন মনে হয় যে না অনেক কঠিন, এত রুলস রেগুলেশন এত, কিন্তু আমার কাছে এটা আহামরি কিছু মনে হয় নাই, আমি এটা ইউজ টু ছিলাম আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে ধারণা ছিল, ধারণাটা পুরোটাই আমার চেঞ্জ হয়ে গেছে যখন আমি আসছি, টিচারদের সাথে কথা বলছি। আমার এখনো কিছু টিচার আছে, এখনো আমার সাথে যোগাযোগ হয়, এবং আমি এখনো কলেজে গেলে তাদের সাথে যোগাযোগ করি, এবং কিছুদিন আগেও আমি গেছিলাম। তাদের মানে আমার নাম এখনো মনে রাখছে, মানে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এত স্টুডেন্টদের মধ্যে তার কিভাবে এত লাভ মনে রাখতেছে, আমাকে কাছে নিতেছে, আমাকে সময় দিচ্ছে, কিভাবে সম্ভব। মানে তাদের যে একটা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, সেটা হচ্ছে প্রমাণিত হয় আর কি। মানে এই জিনিসটার প্রতি তো তাদের মানে কোনো ক্ষোভ নাই, বরং তারা তোমাকে আরো বেশি আপন করে। হ্যাঁ, আমি দেখতেছি যে আমাকে তখন মানে প্রায় নটরডেমে অনেকেই চিনতো, কারণ হচ্ছে আমার গেটআপের কারণে। অনেকেই কিন্তু ছিল, কিন্তু সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক টপ করে স্টুডেন্ট ছিল, মানে আমাকে যারা চিনতো তাদেরকে তারা চিনতো না, একটা কারণে। অনেক টিচারও আমাকে চিনতো এই আমার গেটআপের কারণে। আচ্ছা আচ্ছা, তো এই তো। আর এবার আমরা একটা ছোট্ট সেশন করব আমাদের এই সিজন 2-তে। আমরা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছি নতুন, সেটা হচ্ছে মিথ অর ফ্যাক্ট। তো নটরডেম কলেজ সম্পর্কে 5টা প্রচলিত ধারণা সম্পর্কে আমি তোমাকে বলবো, তুমি সেগুলো মানে ট্রু ফলস টাইপের আর কি, যে এটা কি মিথ নাকি ফ্যাক্ট, সেটা ডিবাঙ্ক করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, ফার্স্টেরটা অ্যাকচুয়ালি এই এপিসোডের মধ্যে ডিবাঙ্ক হয়ে গেছে। প্রথমটা হচ্ছে যে মাদ্রাসায় পড়া স্টুডেন্ট বা দাড়িওয়ালা স্টুডেন্ট দেখলে ভাইভাতে বাদ দিয়ে দেয়। মিথ। মিথ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে নটরডেম কলেজের ডিসিপ্লিন মেনে চলা 100% মেনে চলা সম্ভব না। মিথ। 100% মেনে চলা সম্ভব। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের কুইজের প্রশ্ন যে পারে সে অ্যাডমিশনের প্রশ্ন সহজেই পারে। ট্রু। ফ্যাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের ল্যাব নটরডেম কলেজের অন্য যে কোনো কিছু থেকে সবচেয়ে স্পেশাল জিনিস। ফ্যাক্ট। ফ্যাক্ট। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে যে নটরডেম কলেজের টিচাররা অনেক রাগী। মিথ। আচ্ছা, বাট কিছু টিচার রাগী আছে, বাট ফ্রেন্ডলিও, মানে অনেক ফ্রেন্ডলি। আমার কাছে কাউকে লাগে নাই রাগী। মাদ্রাসার টিচাররা তো সাধারণত একটু মানে আমি শুনছি যেটা একটু রাগী থাকে, কারণ হচ্ছে মানে সিচুয়েশন ওরকম থাকে। এরকম থাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমার এই শোতে আসার জন্য, এপিসোড নম্বর 4-এ আসার জন্য। যদি এবার যারা এসএসসি পরীক্ষা দিল বা দাখিল পরীক্ষা দিল, তাদের প্রতি বলা থাকে স্পেশালি যারা মাদ্রাসা থেকে দিচ্ছে, কারণ আমার মনে হয় যে অনেকে যেমন আমরা যেমন জানি না, অনেক মাদ্রাসা স্টুডেন্টও জানে না যে নটরডেমে পরীক্ষা দিলে অ্যাকচুয়ালি ভালো করলে যে চান্স হয়ে যাবে, কারণ হয়তো ভয়ই দেয় না, বা ওদের মধ্যে আই ডোন্ট নো অনেক গুজব থাকে, সব কিছু মিলে। তো মাদ্রাসা স্টুডেন্টদেরকে এবং এসএসসি স্টুডেন্টদের কিছু। আচ্ছা, প্রথমে আমি যেহেতু মাদ্রাসা থেকে আসছি, মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে একটু বলি। সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় ভয় যেটা তোমাদের, যে খ্রিস্টান মিশনারি, এটার জন্য বলবো যে আমাকে দেখো, আমি যেহেতু পারছি তোমরাও পারবা। সো আমি কোনো সমস্যার সম্মুখীন হই নাই, আশা করি তোমরাও কোনো হবে না, ঠিক আছে? এটা আমি মানে মোটামুটি এই 2-2.5 বছরে আমার এটা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতেছি। তোমরা মাদ্রাসায় যদি তোমরা আলেম হতে চাও সেটা ভিন্ন কথা, আলেম হও, ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে তোমরা যদি ভার্সিটির দিকে আসতে চাও তাহলে তোমরা নটরডেমে আসতে পারো, ঠিক আছে? এটা তোমাদের মোস্ট ওয়েলকাম আমার ক্যাম্পাসে। আর একটা জিনিস আমি একটু পয়েন্ট করতে চাই, যে ও যেটা বলতেছিল যে ওর একটা বড় সমস্যা ছিল যে ও বুঝতেছিলই না যে কি আসতে পারে পরীক্ষায়, কি জানতে হবে, নটরডেম কলেজ সম্পর্কে জানতো না, পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানতো না, এর সম্পর্কে জানতো না। তো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ফেস করে, এবং সেই জন্যই কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স। তো তুমি জানো কিনা যেটা কিন্তু শুধু গাইডলাইন, মানে শুধু গাইডলাইনের উপর আমি কোর্স নামাইছি, এবং এখানে আমি কিচ্ছু পড়াইনি ওদেরকে। বাট হ্যাঁ, আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস আছে যেখানে আমি শুধু বলছি যে এই সাবজেক্ট থেকে, যেমন ফিজিক্স থেকে কোন ধরনের কোশ্চেন হয়, শর্ট কোশ্চেনগুলো কীভাবে আসতে পারে, কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে, কোথায় কোথায় প্যাচ দিতে পারে, এই জিনিসগুলো মানে একটা গাইডলাইন কোর্স। প্লাস ভাইভা নিয়েও আলাদা গাইডলাইন আছে। এবং তোমরা তো তোমাদের ভাইয়ের মুখ থেকে শুনলাই যে আসলে ভাইভা নিয়ে আসলে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই, তুমি তুমি সেটাই তুমি প্রেজেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি মনে করি যে আসলে
পড়ার চেয়ে নন এম কলেজের জন্য আলাদাভাবে পড়ার চেয়ে গাইডলাইনটা বেশি প্রয়োজন। কারণ হচ্ছে মানে তুমি যে এই 2-3 মাসে পড়ে অনেক কিছু নন এম কলেজে পুরো হুবহু কমন পাবা, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তুমি যদি গাইডলাইন নাও তাহলে হচ্ছে কি হবে যে তুমি কোনটা করতে পারবা, কোনটা করতে হবে না করতে হবে, মানে এই বিষয়গুলো তুমি যখন ক্লিয়ার হয়ে যাবা তোমার কাছে পরীক্ষাটা অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। এবং সেটাই গত বছর আমাদের স্টুডেন্ট এখান থেকে অনেকে চান্স পাইছে আমাদের কোর্স করে। সো ওইটাই আমিও আসলে ওই প্রোপাগান্ডাটাই ছড়াই আর কি, যে কোচিং করো না, গাইডলাইন নাও। এবং আসলে আমি এটাও বলি যে আসলে গাইডলাইন আমার এখানে এই শোতে যেমন 6টা এপিসোড, গত এই সিজনে 6টা এপিসোড আছে, কারণ আমার অনেকগুলো গাইডলাইন ভিডিও আছে। তো মোটামুটি অ্যারাউন্ড 25 আওয়ার্সের মতো বা 30 আওয়ার্সের মতো ফ্রিতেই গাইডলাইন আছে ওদের জন্য। এগুলোও যদি ওরা ফলো করে তাহলে অনেকের উপকার হবে, মানে এই সময়টা মানে শুধু নষ্ট না করে আর কি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে, কথা হবে। এবং তোমার কোনো পডকাস্ট আমি ইনশাআল্লাহ আসবো আবার গেস্ট হিসেবে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।